কথা কি জানো তো 1947 থেকে 2014 অবধি ভারতবর্ষ আমরা ছোটবেলায় খেলা করতাম না, আমরা বলতাম মিল্ক অ্যান্ড রাইস, দুধে ভাতে। হ্যাঁ, ওই দুধে ভাতে ভারতবর্ষ ছিল, নামেই স্বাধীনতা, কোনো স্বাধীনতা নয়। দরকার হলেই আমেরিকা, দরকার হলেই রাশিয়া, দরকার হলেই IMF, দরকার হলেই বিশ্বের কাছে যাওয়া। 2014 থেকে ভারতবর্ষের এক অদ্ভুত পরিবর্তন হলো, যেটা কারো কাছেই খুব একটা প্রত্যাশিত ছিল না। একদম পুরনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে রূপান্তরিত হয়। ভারতের অর্থনীতি আত্মনির্ভর হতে আরম্ভ করলো, ব্রহ্মোস বানাতে আরম্ভ করলো, কোভ্যাক্সিন বানাতে আরম্ভ করলো, চন্দ্রযান বানাতে আরম্ভ করলো, চতুর্থ অর্থনীতিতে যেতে আরম্ভ করলো। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, এগুলো ছিল চমক, এইগুলো ছিল এমনই চমক সারা পশ্চিমা বিশ্বর কাছে, যে বিবিসির কথা এক্ষুনি অরিত্র বলছিল, যে বিবিসি আমাদের সেই সাংঘাতিক দুর্ভিক্ষকে, ইন্ডিয়া বেঙ্গল ফেমিনকে বলেছিল এটা কোনো অ্যাক্সিডেন্ট। এবং আমাদের মণিপুরকে নিয়ে বিবিসি কীরকমভাবে খবর করেছিল, অথচ লেস্টারে দিনের পর দিন ইন্টার হোয়াইট রেশিয়াল সংঘর্ষ চলছে, সেটা বলছে ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস। এটা ওদের এক পক্ষে থাকবেই। এবং ওদের কাছে ন্যাটো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং আমেরিকার কাছে ভারতবর্ষ এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরে, বলবো না, এই টেরিটোরিয়াল স্ট্রাইক বা আমাদের টেরার বেস স্ট্রাইকের পরে ভারতবর্ষ এক অপ্রত্যাশিত শক্তি হিসেবে প্রকাশ করেছে। মানে আমার এতক্ষণ যা শুনছিলেন, মানে কোথাও কি মনে হচ্ছে যে সত্যি সীমান্তে শুধু যুদ্ধ লড়াটা একমাত্র কাজ নয়, আরও বহু যুদ্ধ আমাদেরকে লড়তে হবে এবং রাষ্ট্রবাদী হিসেবে লড়তে হবে। ময়ূক, একদমই সত্যি কথা। 1893 সালে স্বামীজি যখন প্রথম শিকাগো বক্তৃতা দেন, তখন আমেরিকা এবং ইংল্যান্ড গিয়ে উনি শুনেছিলেন ভারতবর্ষে শুধু তিনটে জিনিস পাওয়া যায়: রাস্তায় সাপ ঘুরে বেড়ায়, ন্যাংটো সাধু ঘুরে বেড়ায়, আর মেয়েরা জন্ম হলেই নাকি মারা গিয়ে জলে ছুঁড়ে দেয়। সুতরাং এই স্বামীজি অবাক হয়ে বলেছিলেন, তুমি কি জানো ভারতবর্ষে, তোমরা জানো পৃথিবীর প্রথম ব্যাকরণ লেখা হয়েছিল, প্রথম শূন্য আবিষ্কার হয়েছিল। এটা স্বামীজি প্রথম এই জয়ধ্বজা উড়িয়েছিলেন। এই যেটা বলছিলেন হীনমন্যতা, অরিত্রও বলল, অমিত শাহজি বলেছেন ভ্যাকসিন আবিষ্কারের পরে, কোভ্যাক্সিন আবিষ্কারের পরে, যে ভারতবর্ষ ভোগে মাস ইনফিরিয়রিটি কমপ্লেক্সে। পশ্চিমের সব ভালো ছিল, প্রাচ্যের সবই খারাপ। আসল কথা কি জানো তো, 1947 থেকে 2014 অবধি ভারতবর্ষ আমরা ছোটবেলায় খেলা করতাম না, আমরা বলতাম মিল্ক অ্যান্ড রাইস, দুধে ভাতে। হ্যাঁ, ওই দুধে ভাতে ভারতবর্ষ ছিল, নামেই স্বাধীনতা, কোনো স্বাধীনতা নয়। দরকার হলেই আমেরিকা, দরকার হলেই রাশিয়া, দরকার হলেই IMF, দরকার হলেই বিশ্বের কাছে যাওয়া। 2014 থেকে ভারতবর্ষের এক অদ্ভুত পরিবর্তন হলো, যেটা কারো কাছেই খুব একটা প্রত্যাশিত ছিল না। একদম পুরনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে রূপান্তরিত হয়। ভারতের অর্থনীতি আত্মনির্ভর হতে আরম্ভ করলো, ব্রহ্মোস বানাতে আরম্ভ করলো, কোভ্যাক্সিন বানাতে আরম্ভ করলো, চন্দ্রযান বানাতে আরম্ভ করলো, চতুর্থ অর্থনীতিতে যেতে আরম্ভ করলো। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, এগুলো ছিল চমক, এইগুলো ছিল এমনই চমক সারা পশ্চিমা বিশ্বর কাছে, যে বিবিসির কথা এক্ষুনি অরিত্র বলছিল, যে বিবিসি আমাদের সেই সাংঘাতিক দুর্ভিক্ষকে, ইন্ডিয়া বেঙ্গল ফেমিনকে বলেছিল এটা কোনো অ্যাক্সিডেন্ট। এবং আমাদের মণিপুরকে নিয়ে বিবিসি কীরকমভাবে খবর করেছিল, অথচ লেস্টারে দিনের পর দিন ইন্টার হোয়াইট রেশিয়াল সংঘর্ষ চলছে, সেটা বলছে ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস। এটা ওদের এক পক্ষে থাকবেই। এবং ওদের কাছে ন্যাটো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং আমেরিকার কাছে ভারতবর্ষ এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরে, বলবো না, এই টেরিটোরিয়াল স্ট্রাইক বা আমাদের টেরার বেস স্ট্রাইকের পরে ভারতবর্ষ এক অপ্রত্যাশিত শক্তি হিসেবে প্রকাশ করেছে। এবং জয়শঙ্করজি খুব সুন্দর বলেছিলেন, 2024 ইলেকশনের আগেই বারবার করে সাবধান করে রয়টার্সকে, বিবিসিকে বলেছিলেন, বি আ অডিয়েন্স, বি আ প্রেস, ডোন্ট বি আ পার্ট অফ ভোটিং সিস্টেম। তখন থেকেই তারা নাক গলাতে আরম্ভ করেছিল, কারণ ভারতবর্ষ বড় হচ্ছিল চীনেরই মতো। এবং আজকে যখন অদ্ভুত ব্যাপার, ট্রাম্প যখন বলছেন অ্যাপেলকে ভারতবর্ষে নাম বানাতে, টিম কুক আজকে সকালবেলায় অ্যাপেলের CEO ঘোষণা করেছেন যে না, অ্যাপেল ভারতবর্ষেই বানাবে। ভারতবর্ষ এখন এমনই একটা জায়গা, ভারতবর্ষ এখন নিজে, আমেরিকা ছাড়াও বলতে অবাক লাগে, তারা নিজের পায়ে আত্মনির্ভর। এবং আমি গত 6 দিন আগে একটা বলে শেষ করছি, আমি 5 দিনের জন্য রাশিয়া গেছিলাম একটা ভ্যাকসিন প্রজেক্টের জন্য। সমস্ত রাশিয়ান চ্যানেল, স্পুটনিক, প্রাভদা, লক্সিয়া, এরা খোলা মনে, ওয়েস্টার্ন মিডিয়ার মতো নয়, ব্রিটিশ মিডিয়ার মতো নয়, আমেরিকার মিডিয়ার মতো, প্রো ইন্ডিয়া সাপোর্টার, দুটো দেশ খোলা মনে ভারতবর্ষের এই শক্তিকে কুর্নিশ না সহমর্মিতা জানিয়েছে। একটা হচ্ছে রাশিয়া, আরেকটা হচ্ছে ইসরায়েল। এবং ভারত রাশিয়ার জোটবন্ধ
ইউরোপ, ন্যাটো, আমেরিকার কাছে, শুধু চীনের কাছে না, নতুন ত্রাসের জন্ম দিয়েছে। দেবাশিসদা খুব স্পেসিফিক্যালি এমন একটা লড়াই এই মুহূর্তে চলছে যে লড়াইটা টানা চলবে। মানে এই লড়াইটা ইনফরমেশন ওয়ারফেয়ার অর্থাৎ তথ্যযুদ্ধের, এই লড়াইটা মিস ইনফরমেশনের বিরুদ্ধে, প্রোপাগান্ডা টানা করে যাবে এবং ভারতের মধ্যে থেকেও সত্যি 2.5 ফ্রন্টে, মানে আমরা পশ্চিমেও লড়ছি, পূর্বেও লড়ছি এবং ভারতেও অর্ধেক জায়গাতে লড়ছি। কি করে বন্ধ করা যায়? একদমই চাই। এই দেখুন, এটাকে বন্ধ করার জন্য এটার অসুখটা কোথায়, তার গোড়াতে যেতে হবে। অসুখটা গোড়ায় হচ্ছে, আমি ছোট্ট করে একটুখানি, আপনি ইনফরমেশন ওয়ারের কথা বললেন, ন্যারেটিভের যুদ্ধ। আমরা আজকে মিডিয়ার মধ্যে বসে আছি। আজকে মিডিয়া অনেকটা স্পেস কন্ট্রোল করে মানুষের জীবন। প্রত্যেকটা হাতে যে ফোন আছে সেটা একটা মিডিয়ার এক্সটেনশন, টিভি, রেডিও প্রভৃতি। মিডিয়া কন্ট্রোল করতে শুরু করেছিল 60-এর দশক থেকে। এটা নিউ লেফটের কালচারাল মার্কসিজমের একটা বিরাট বড় টুল। এদের হোতা ছিল হেবারমাস, জুরগেন হেবারমাস, এদের হোতা ছিল নোম চমস্কি। এরা প্রথম থেকেই দেখে নিয়েছিল যে মিডিয়াকে যে কন্ট্রোল করবে, মানুষের ন্যারেটিভ, মানুষের চিন্তাধারা কন্ট্রোল করতে পারবে। 1984-এর বই আছে, 1984 জর্জ অরওয়েলের, দ্য বিগ ব্রাদার ইজ ওয়াচিং এভরিথিং। তো সেই জন্য আপনি যেটা প্রথমে বললেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া কি, ইন্টারন্যাশনাল মিডিয়া হচ্ছে ইউরোসেন্ট্রিক ওয়েস্টার্ন স্পেসিফিক মিডিয়া। ইন্টারন্যাশনাল মিডিয়ার মানে হচ্ছে ওয়েস্টের যে প্রেসক্রিপশন। ইন্টারন্যাশনাল মিডিয়া বলে আমি জানি না, আন্তর্জাতিক মিডিয়া আর আমরা কি জাতীয় মিডিয়া? ওরা নিজেদের যে ওদের যে হেজেমনি আছে, ওরা যেভাবে প্রভাব বিস্তার করতে চায়, ওরা যে ইউরোসেন্ট্রিসিজম করতে চায়, ওরা বলতে চায় যে আমেরিকান এক্সেপশনালিজম। একটা হচ্ছে আমেরিকান এক্সেপশনালিজম, মানে আমেরিকা যে এক্সেপশন। আমেরিকা সিরিয়াতে ইরাকে বোম মারতে পারে, তার কোনো আলোচনা হবে না। আমেরিকা ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বলে, মিথ্যে কথা বলে একটা বিরাট বড় দেশকে তছনছ করে দিতে পারে, কেউ আলোচনা করবে না। আমেরিকান এক্সেপশনালিজম। আমেরিকা ইউগোস্লাভিয়াকে ভাঙতে পারে, সার্বিয়া বসনিয়ার উপরে বোম মেরে, ইউরোপের উপরে নেটো ইউরোপের উপরে বোম মেরেছে, যেই ইউরোপকে রক্ষা করার জন্য নেটো তৈরি হয়েছিল, সেই বলকানের উপরে বোম মেরেছে। এবং এক্সেপশনালিজম, ইউরোসেন্ট্রিক। ইউরোপিয়ান ইউনিয়ন যা প্রেসক্রিপশন দেবে, উইমেন রাইটস মানে এটা, জেন্ডার রাইটস মানে এটা, আদিবাসীদের অধিকার মানে এটা, ওরা যে প্রেসক্রিপশন দেবে সেটা সবাইকে ফলো করতে হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, পৃথিবীকে চলতে হবে, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল। সেখানে ওদের সেই সুল কোনটা হয়, যখন ভারতবর্ষের মধ্যে একটা দেশ যখন উঠে দাঁড়িয়ে বলে যে সার্ভে মোহাম্মদ সুখিনা, যেটা মনোজ একদম সত্যি কথা, আমাদের শেখাবে ইন্টারন্যাশনালিজম। কেন ভারতবর্ষ এমন একটা সিভিলাইজেশন, এমন একটা কালচার যেটা ইউরোপের এই যে চক্রান্ত, এবং ইউরোপের এই চক্রান্তটা এখন চালাচ্ছে নিও লেফট। কালচারাল মার্কসিস্টরা ইউরোপের এই মিডিয়াকে কন্ট্রোল করছে, ওরাই চক্রান্ত চালাচ্ছে, যাকে আমরা ডিপ স্টেটে বলে থাকি। ওদের জন্য ইন্ডিয়া হচ্ছে একটা বিরাট বড়, মানে অ্যান্টিডোটের মতন, মানে ওদের জন্য ওষুধ হচ্ছে। মানে এটা যদি বিষ হয়, ইউরোপ যদি বিষ হয়, তাহলে ভারত হচ্ছে অমৃত। কারণ ভারতবর্ষ একটা সিভিলাইজেশন যে প্রমাণ করে দিচ্ছে যে এখানে হিন্দু, মুসলমান, প্রত্যেকটা সম্প্রদায়, ধর্ম একসঙ্গে থাকতে পারে। ভারতবর্ষ প্রমাণ করে দিচ্ছে যে এত গরিব, এত অভাব, সব রকমের অভাব, তারপরেও মানুষ সব ভ্রাতৃত্বে থাকতে পারে, সবাই একসাথে হোলি করতে পারে, দিওয়ালি করতে পারে। গরিব মানুষও হোলি উৎসব করে, বড় লোকেরাও করে। কোনো উৎসব বড় লোকের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা নয়। ভারতবর্ষের একটা সিভিলাইজেশন 5000 বছরের যার উইজডম রয়েছে, তার ভেতরে একটা অদ্বৈতের চেতনা রয়েছে, যেখানে ব্রহ্মের সাথে, পৃথিবীর সাথে মানুষকে এক করতে পারে যে ফিলোসফি, একমাত্র ভারতবর্ষ। সেই ভারতবর্ষ হচ্ছে পুরো, যাকে বলে অ্যান্টিথিসিস অফ ওয়েস্ট, ওয়েস্টের পুরো অ্যান্টিথিসিস হচ্ছে ইন্ডিয়া। সেই জন্য ওদের আমি তো বলবো এগুলোকে খুব সহজভাবে, আমার বিশ্বাস করুন, আমার টার্গেট প্রতিদিন কি হয় জানেন তো, একেবারে শেষ জেলার, শেষ ব্লকের, শেষ সাব ডিভিশনের যে ছেলেটি এই মুহূর্তে ময়ূককে দেখছে, সে যেন বুঝতে পারে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি করে, মানে আপনি কথাগুলো বলছেন আর তার মাঝে আমি বলে দিই 10টা দেওয়াল করে রেখে দিয়েছে, যে দেওয়ালে একজন বলছে আন্তর্জাতিকতাবাদ, একজন বলছে আমাকে মাকুলার হতে হবে, একজন বলছে না 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 তুমি রাষ্ট্রবাদ নিয়ে কথা বলো না, খুব বাজে। আমি একটা দেয়াল ভেঙে দিচ্ছি, দেখুন কিরকম ভাবে শব্দ চয়ন ওরা করে। একটা সময় ব্যবহার হতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেটা হয়ে গেল সাউথ প্যাসিফিক। একটা সময় আলোচনা ছিল ইন্ডো প্যাসিফিক, এখন হয়ে গেছে এশিয়া প্যাসিফিক। ইন্ডিয়া শব্দটা কেন বাদ দিচ্ছে? এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা সাউথ এশিয়া নয়, আমেরিকানরা করছে। এটাই হচ্ছে নিউ লেফট। এটা এইভাবে এরা চক্রান্তগুলো করে, এটাকে আমরা প্রচার করতে হবে। আর একটা শুধু বলে দিচ্ছি আপনাকে, একটা শুধু আমি ভাঙতে চাই একটা জায়গা, আপনি যেটা বললেন সেটা হচ্ছে এই যে এদের যে অ্যাকাডেমিক্সের মধ্যে পোস্ট কলোনিয়াল স্টাডিজ
এটা হচ্ছে বীজ। পোস্ট কলোনিয়াল স্টাডিজে ওরা কি বলতে শুরু করলো, এই নিউ লেফটেরা, যে ভারতবর্ষকে তো ইংরেজরা তো পরাধীন করেনি, ভারতীয়দের মধ্যেই কিছু কিছু বেমান ছিল যারা ইংরেজদের ডেকে এনে ইংরেজের গোলাম, আমরা নিজের নিজের ইচ্ছায় যেন গোলাম হয়েছি, সেখান থেকেই হীনমন্যতা শুরু করেছিল। যে আজ সোশ্যাল মিডিয়াতে যে মহিলার বক্তব্য ভাইরাল হয়েছে, যদি ব্রিটিশ সময়ে যদি থাকতো তাহলে হয়তো তিনি প্রশ্ন করতেন যে কে বলেছে ব্রিটিশরা অত্যাচার করেছে, কোনো প্রমাণ আছে? এটা এখান থেকে শুরু করেছে না বদমাইশি। আচ্ছা, এবার আপনি বলছেন দেয়ালগুলো বললেন, আমি একটা দেয়াল ভেঙে দিচ্ছি, একটা দেয়াল শুধু ভেঙে দিই। দেখুন, বাংলা প্রত্যন্ত গ্রামে যেই পরিবার দীর্ঘ 40 বছর 50 বছর ইনকলাব জিন্দাবাদ বলেছে, সেই গরিব হিন্দু পরিবারের সন্তানেরা আজকে প্রত্যন্ত গ্রামে জয় শ্রীরাম বলছে। কেন? কারণ হিন্দু সিভিলাইজেশন, ভারতীয় সিভিলাইজেশন বেঁচে আছে, ইনকলাব জিন্দাবাদকে প্রত্যাখ্যান করেছে, এই বাঙালিরাই করেছে, সেখান থেকে জয় শ্রীরাম বলেছে। এটাই হচ্ছে রাষ্ট্রবাদের জয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।